গুড মর্নিং বলা যাবে না, কারণ এখন 5টা 12টা 6। কালকে বলেছিলাম যে একটা ইউনিক মেলায় যাবো, গিয়েছিলাম ইউনিক মেলায়, কিন্তু মেলাটা গতকালকে ছিল না। মেলাটা ওখানে গিয়ে জানতে পারি যে আজকে মেলা। তো চলো তোমাদেরকে নিয়ে আজকে এই ইউনিক মেলাতে যাই। আর মেলাটা কি ধরনের ইউনিক সেটাও একটু তোমরাও দেখো, আমারও নতুন এক্সপিরিয়েন্স, তাই আমিও একটু দেখবো মেলাটা ইউনিক কি ধরনের ইউনিক। পারুলিয়া বাজার, এখন সোজা নবদ্বীপের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। নবদ্বীপ এখন যাবো না, তার আগেই লেক সাইড নিয়ে নেবো। কপিল মুনির আশ্রম, সেইভাবে কপিল মুনির আশ্রমটা ছোট্ট করে একটু দেখিয়ে দেবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো আমরা সেই মেলায়। আলোলিয়া বাজার পার করে এসে আমরা লেক সাইড নিয়ে নিচ্ছি। ঢালাই রাস্তার উপর দিয়ে এখন আমরা সোজা বেরিয়ে যাবো কপিল মুনির আশ্রমের পাশ দিয়ে যেতে হবে মেলাটায়। কিন্তু তার আগে একবার একটু কপিল মুনির আশ্রম আমরা দেখি। কালকে এসে জানতে পারলাম যে পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয়, কিন্তু বললো যে পৌষ সংক্রান্তি ঠিক না, ঠিক তার পরের দিন হয় মেলাটা। আর মেলাটা কি কারণে সেটা জানার জন্যই আজকে বিশেষ করে যাওয়া। খুব বেশি বড় হয়তো মেলা নয়, ছোটই মেলা। তো কি ধরনের মেলা সেটা গেলেই দেখতে পাবো। চলো তাহলে এখন আমরা সোজা কপিল মুনির আশ্রম বেরিয়ে যাই। তো আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রম, এখন এন্টার করছি কপিল মুনির আশ্রমে। এই হচ্ছে সেই কপিল মুনির আশ্রম। আশ্রমটা বেশ সুন্দর, বেশ বড় এরিয়া নিয়ে আশ্রমটা। এখানে বেশ ছোট ছোট অনেক মন্দির আছে, একটা ছোট পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ আছে, সেখানে আবার নিয়ে আসলে মাছকে দেওয়া যায়। আর মাছগুলো ঠিক কাছে চলে এসে খাবার খায়। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট মন্দির কিন্তু এখানে করা আছে। আহ, একটা দুটো তিনটে, ওইদিকে আশ্রম করা আছে, আশ্রমে স্টে করা যায় হয়তো। এই দিকটায় একটা মন্দির আছে, বেশ বড় এরিয়া। যা হোক, আমাদের একজন বললেন যে চলো যাওয়া যায়, তো চলো এদিক দিয়ে গিয়ে ডান সাইডে পুকুরটি আছে, আর এই দিকটায় আছে গোশালা। এখানে প্রচুর গরু পালন করা হয়, এই যে ছোট মেশিন দিয়ে চাষাবাদও করা হয়। ভেতরে কিন্তু প্রচুর গরু আছে, এই যে দেখা যাচ্ছে যে এখানে গরু পালন করা হয়। অন্ধকার ঘর দেখা যাচ্ছে কতটা কি জানি না, এই যে বেশ প্রচুর গরু এখানে কিন্তু আছে। তো চলো আমরা একটু সামনে পুকুরের দিকে যাই। এই হচ্ছে সেই পুকুর, এই পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে, আর বাইরে থেকে প্রচুর লোক আসে এখানকার মাছগুলোকে খাবার দেওয়ার জন্য। তো আমরা একটু ভুল করে চলে এসেছি, কোনো খাবার আনিনি, বিস্কুট মুড়ি এই সমস্ত জিনিসগুলো যদি নিয়ে আসা যায় এখানে দিলে মাছগুলো সামনে চলে আসে। তাও একটু দেখানোর চেষ্টা করবো মাছগুলো সামনে আছে। ওই যে দূরে মাছ দেখা যাচ্ছে কিনা জানি না, তবে খালি চোখে দেখা যাচ্ছে যে মাছগুলো ওখানে চলে বেড়াচ্ছে। একটু ওই দিকটায় যাই, ওই দিকটায় গেলে দেখাতে পারবো মাছগুলো। চলো। এইরকম বড় বড় মাছ কিন্তু এই যে দেখা যাচ্ছে, এই যে এই সাইডটায়, এই যে এগুলো কিন্তু মাছ চড়ে বেড়াচ্ছে। এরকম প্রচুর মাছ এদিকে চারিদিকে চড়ে বেড়ায়। এই যে দেখতে হচ্ছে বড় বড় সাইজের, এরা বোধহয় কাতলা মাছ। এর অবস্থা প্রায় শেষ। এইরকম প্রচুর মাছ কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পাবে। আর কেউ যদি আসো একটু খাবার দাবার নিয়ে আসবে, তাহলে মাছগুলো একদম হাতের কাছে চলে আসে। তো চলো এইখানকার বাগানটা একটু ঘুরে দেখি। এই যে এদিকে প্রচুর প্রচুর জায়গা, প্রচুর জায়গা, এই বাগানে প্রচুর জায়গা। এখানে হোলিতে একটা বড় প্রোগ্রাম হয়, বেশ বড় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে প্রচুর লোক বাইরে থেকে আসেন। তো এখানটায় এসে বেশ উৎসবটা বড় একটা উৎসব, সেখানে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, প্রচুর লোক খাওয়া দাওয়াও করে এখানে। প্রচুর ফুল গাছও কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ ডালিয়া, আরো অনেক ছোট ছোট ফুল গাছ এখানে আছে। তো যারা এখানে এই শীতের সিজনে আসবে, তো ফুলপ্রেমী মানুষরা একটু ফুলের সাথে কিছু সেলফি ফটো সেশনও করে নিতে পারো। আহ ফুলগুলোর চেহারাটা একবার দেখো, বেশ সুন্দর সুন্দর কালারের ফুল কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর সুন্দর রকমের ডালিয়া, আর এই ফুলটা তো খুবই সুন্দর লাগছে, একটা হলুদ কালারের ফুল। এই গাছটাও বেশ সুন্দর। তো ওই সামনের দিকটা যদি যাও, রেল লাইন আছে, গেট আটকানো, ওই পর্যন্ত যাওয়া যেতে পারে। ওখানে গিয়ে বসে একটু আড্ডা ফাড্ডা দিয়ে তবে তোমরা এই দিকটায় চলে আসতে পারো। আর বেরোতে বেরোতে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে
এখানকার পরিবেশটা। আমরা এখন কবিগুলি আশ্রম থেকে বেরিয়ে গেলাম। এবার তোমাদেরকে একটু দেখাই কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে এই দিকটা দেখলে পুরো নতুন ধানের চারা তৈরি হচ্ছে। এখান থেকে ধানের চারাগুলো নিয়ে অন্য জমিতে রোপণ করা হবে। এগুলো একদম ছোট চারা, এগুলোকে তুলতে হবে, তুলে নিয়ে আবার রোপণ করতে হবে। চলো গ্রাম্য পরিবেশ একটু উপভোগ করি। আমরা এখন হাওড়া কাটোয়া লাইন ক্রস করছি। এদিক থেকে হাওড়া আসছে, কাটোয়া বেরিয়ে যাচ্ছে। আর এটা পূর্বস্থলী আর বিষ্ণুপ্রিয়ার মাঝে আমরা লাইন ক্রস করলাম। নবদ্বীপ একদম শান্ত পরিবেশ। আর এখানে তাঁতের কাজ প্রচুর হয়। দুদিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রচুর তাঁত মেশিন আছে, যেগুলো দিয়ে এনারা নিজের হাতে তাঁতের কাজ করে। কাছাকাছি চলে এসেছি মেলায়, আর বেশি দিন নয়, 1-1.5 কিলোমিটারের মধ্যে আমরা মেলায় ঢুকে যাবো। বাসধারের তল দিয়ে যাচ্ছে, বেশ ভালোই মজা লাগছে। আর প্রচুর লোক কিন্তু আসছে মেলায়। বুঝতে পারছি না কি ধরনের কি মেলা, আশেপাশে প্রচুর লোকও দেখা যাচ্ছে যে মেলায় আছে। চলো মোটামুটি ঢুকে গেছি মেলায়। দেখতে পাচ্ছ মেলায় কিন্তু বেশ ভালো লোক আছে, তার মানে বোঝা যাচ্ছে বেশ জমজমাটি মেলা। গাড়ি আর নিয়ে যাওয়া যাবে না, এখানে কোথাও গাড়িটা রাখতে হবে। গাড়ি তো যাচ্ছে, চলো যত দূর পর্যন্ত যায় গাড়িটা নিয়ে যায়। আচ্ছা, এখন এসে পৌঁছেছি মেলায়। মেলায় তো দেখতে পাচ্ছ প্রচুর রকমের বাহারি জিনিস বিক্রি হচ্ছে। এই দিকটায় আছে অনেক রকমের জিনিস, এদিকে খেলনা টেলনাই বেশি। আর ওইদিকে দেখতে পাচ্ছে প্রচুর লোকজন। এইদিকে ঘাট আছে, এই যে ঘাটের দিকে যাচ্ছি না, মহিলারা স্নান করছে। এইদিকে ঘাটে স্নান করছে, এই সাইডে ঘাটে স্নান করে এদিক দিয়ে উঠে এসে চারিদিকে রান্না বান্না হচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না বান্না কেমন কি হচ্ছে। তো চলো, এই দিকটা দেখতে পাচ্ছ যে চারিদিকে বেশ সুন্দর ব্যাপারটা পিকনিক পিকনিক লাগছে, কিন্তু পিকনিক নয়, এখানে রান্না বান্না হচ্ছে। চারিদিকে শুধু রান্না বান্না। এই দিকটাও দেখতে পেলে, এদিকেও রান্না হচ্ছে। আর এইদিকেও দেখতে পারলে পুরো দেখতে পাবে যে এদিকে বড় বড় কড়াইয়ে ভাত তরকারি সবকিছু রান্না হচ্ছে। সব চারিদিকে রান্না হচ্ছে, এদিকে রান্না খেতেও বসে গেছে। তো চলো আমরা একটু মেলার ভেতর দিকটা যাই। মেলাটা খুব বেশি বড় নয়, তবে প্রচুর লোক কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটু দেখতে পাচ্ছ, একটু উঁচু করে তোমাদেরকে দেখিয়ে দিই যে মেলায় কতটা লোক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর লোক কিন্তু এখানে আছে। সব মেলা ঘুরছে। মেলায় আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, জিলেপি, চপ, সিঙ্গারা, সব এখানে যে যেমন পাচ্ছে নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। এই দিকটা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর খেলনার দোকান বসেছে বাচ্চাদের জন্য। আর এই দিকটা থেকে সব লোক আসছে। আমরা ওই দিক থেকে ফিরলাম, ওই দিক থেকে লোক আসছে। মেলা পার হয়ে কিছু দূর এসে একটা বেশ গা ছমছমে জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটা তোমাদেরকে একবার একটু দেখাই, জায়গাটার পরিবেশটা কেমন। এই চারিদিকে বাঁশবন, এইদিকে একটু রান্না হচ্ছে। আর এই একটা মায়ের মন্দির,
এখানে একটা বেশ সুন্দর মায়ের মূর্তি আছে, মা কালীর মূর্তি, একটু জুম করে দেখাই। এই যে এখানে তারা মায়ের মূর্তি একটা আছে, আর এই দিকটায় সামনে আছে মহা শ্মশান, এখানে কেউ মারা গেলে দাহ করা হয়। এই দিকটায় আছে শ্মশানটা, তোমাদেরকে একটুখানি চলো দেখিয়ে দিস দাহ করার জায়গাটি। পরিবেশটা কিন্তু বেশ থমথমে পরিবেশ, গা ছমছম পরিবেশ। এই দিকটায় পুরো ফাঁকা, কিছু নেই। আর এই দিকটায় দাহস্থান, এখানটায় মারা গেলে দাহ করা হয়। আর এদিক থেকে নেমে ঘাট দিয়ে গিয়ে ওইখানে গিয়ে স্নান করা হয়। তো চলো আর কিছু যদি দেখা যায় সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। একজন বয়স্ক কাকাকে পেয়েছি, এখানে আছেন মন্দিরের পাশে। তো এই মেলাটা সম্পর্কে একটু আমরা জেনে নিই যে মেলাটা কি কারণে মেলা আর কি বিষয় মেলা। কাকা তাহলে একটু বলে দিন মেলাটা কি কারণে। কাঁদুনি মেলা প্রত্যেক বছরই হয়, একটু প্রত্যেক বছরই হয়। অনেকের মা বাবা মারা গেছে, তারা এসে এখানে কান্নাকাটি করতো, সেই থেকে আমাদের এটা কাঁদুনি মেলা উদ্বোধন হয়ে গেছে। ওখানে রান্না হচ্ছে, ওনারা ওখানে প্রসাদ দেবে, আমাদের এখানে যারা আসবে মায়ের প্রসাদ আমরা দেবো। আচ্ছা, তো মেন বিষয়টা হচ্ছে এখানে রান্না বান্না করছেন পূর্বপুরুষদের আত্মার জন্য, দেওয়ার জন্য, তাই তো? মেলায় দেখলাম যে রান্না বান্না হচ্ছে, তো ওই রান্না বান্না করে ওনারা পূর্বপুরুষ যারা আছেন মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য ওখানে গোটা বছরের খাওয়ার ওখানে মজুত করে একদিনের জন্য দিচ্ছেন। আর খাবার দাবার দিয়ে ওনারা ওখানে কান্নাকাটি করে, পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কান্নাকাটি করে, তার জন্য এই মেলার নাম হয়েছে কাঁদুনি মেলা। তো চলো এবার তোমাদেরকে নিয়ে একটু আমরা মেলার দিকে যাব, মেলার পরিবেশটা কেমন কি দেখা যাচ্ছে ওটা গিয়ে। তারপরে কাকা বলছে এখানে মেলা থেকে ঘুরে এসে প্রসাদ নিয়ে মায়ের ভোগ নিয়ে বাড়ি যেতে। তো দেখা যাক উপরওয়ালার আশীর্বাদ যদি থাকে, মায়ের ভোগ যদি একবার গ্রহণ করতে পারি, কপালে থাকে, তো অবশ্যই আসবো, এসে এখান থেকে প্রসাদ নিয়ে তবে বাড়ি যাব। তো চলো তোমাদেরকে নিয়ে একটু মেলার দিকে যাই। তো আমরা এই দিক থেকে এসেছিলাম, এসে এই দিকটায় গেছিলাম, এই দিকটায় সেই শ্মশান, যে শ্মশানে গিয়ে আমরা শ্মশানটার পরিবেশটা দেখলাম। আর এই হচ্ছে সেই মেলার পরিবেশ, এখানে লোক প্রচুর কিন্তু মেলায় আছে। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে মেলা আমাদের ঘোরাফেরা হলো, দেখি একটু কিছু হালকা কিছু যদি পারি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো বল্লাল সেনের ঢিবি, যেটা মায়াপুর পার করে আমাদেরকে যেতে হবে বল্লাল সেনের ঢিবি। তো সেখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো। তো চলো, এই মেলা ঘোরা হলো, মেলা থেকে আমরা বেরানোর সময় তোমাদেরকে একটু দেখাবো, দিয়ে তারপরে সোজা বল্লাল সেনের ঢিবি। এই চলে আসলাম কাঁদুনি মেলা থেকে। তো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাঁদুনি মেলাটা কেমন লাগলো। তো যেটা বললাম ইউনিক, এমন ইউনিক তো কিছু দেখাতে পারলাম না, তো ওখানে শুনতেই পারলে যে আগে কান্নাকাটি করতো, এখন কিন্তু সেইভাবে কান্নাকাটি কেউ করে না, কারণ এখন সবাই মডার্ন হয়ে গেছে, এখন কান্নাকাটি শেষ, সেই জন্য কেউ আর কান্নাকাটি এখন করে না। তো চলো এখন আমরা কাঁদুনি মেলা থেকে বেরিয়ে সোজা মায়াপুর হয়ে বল্লাল সেনের ঢিবি। নবদ্বীপ মানে মহাপ্রভুর জন্মস্থান, আর এখানে গলিতে গলিতে প্রচুর বড় বড় ধাম আছে। যেমন এই দিকে একটা দেখতে পাচ্ছ, এটা একটা নরহরি ধাম, এই দিকেও আছে একটা নরহরি ধাম। এই মন্দিরটার ভেতরে আছে 60 ফুটের নিতাই। তো আমরা এখন ঢুকবো, একটু 60 ফুটের নিতাইটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই দিক এইখানটায় টিকিট কাটা হয়, এন্ট্রি করতে হবে এখানে, টিকিট কেটে, টিকিট মূল্য 10 টাকা। আর টিকিট কেটে এসে এই দিকে লাইন দিয়ে এইটা দিয়ে ঢুকতে হবে। চলো আমরা একটু মন্দিরে ঢুকি। দেখা যাচ্ছে প্রচুর মূর্তি এখানে আছে। এই যে এইদিকে শ্রীকৃষ্ণকে এইভাবে পরিবার তোলা দেওয়া হচ্ছে। এই যে এখানে আর একটা শ্রীকৃষ্ণ, এখানে কোন কোন যুগে কি কি হয়েছিল সেই সমস্ত চিত্রকলা মূর্তিরূপে এখানে তুলে ধরা হয়েছে। চলো এখন আমরা
বাইরের দিকে বেরোই, বাইরের দিকে গিয়ে যে বড় মূর্তিটি সেটা একবার সামনে থেকে দেখি কেমন লাগছে দেখতে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থানে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই যে সেই নিম গাছ, এই নিম গাছের নিচেই চৈতন্য প্রভুর জন্ম হয়েছিল। এই হচ্ছে সেই নিম গাছ। আর এখানে মুড়ি দিয়েছে না হনুমানের ছিঁড়ে খেয়েছে সেটা কে জানে। এই যে নিম গাছে, যদি এখানে লেখা আছে আশ্রম প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার করবেন না, তবুও ভিডিও করছি, জানি না ঠিক করছি না ভুল করছি। এই সেই নিম গাছ, এই নিম গাছের নিচে প্রভুর জন্ম হয়েছিল। প্রচুর টুরিস্ট এখানে আসে। যারা মায়াপুরে আসেন তারা মায়াপুর ঘাট পার করে যে কোনো টুকটুক ধরলে টুকটুক একটা রিজার্ভ করে নিয়েই এই সমস্ত জায়গায় আসতে পারেন। তো কত কি ভাড়া কি বৃত্তান্ত সেটা সঠিক জানা নেই, তবে ওখানে গিয়ে একটু কম বেশি করে সবাই আসতে পারেন। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। মহাপ্রভুর জন্মভিটা থেকে বেরিয়ে চলে আসলাম। এখন উপর যাব মায়াপুর, শ্রীরাম মায়াপুর। মায়াপুরের ভেতরে ঢুকবো। ঢুকার ইচ্ছা নেই, যদি বিকেলবেলা হতো তাহলে একবার ঢুকতাম। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভেতরে ঢোকাটাও ঠিক হবে না, বাইরে রাখতেও পারবো না। যেটার জন্য আসা বল্লাল ছেড়ে দিদি, তো সেখানটার মেন ফোকাস করে আগে যাই, তারপরে ওখান থেকে ফেরার পথে মায়াপুর দেখা যাবে। চলো এখন পুরো নবদ্বীপ ঘাট। নবদ্বীপে প্রচুর মন্দির, প্রচুর মন্দির। পুরো একটা দিন লেগে যাবে পুরো নবদ্বীপ কভার করতে গেলে, কারণ এখানে দেখার মতো প্রচুর মন্দির আছে, প্রচুর জায়গা আছে। তো যারা আসবে একটু হাতে সময় নিয়ে অবশ্যই মায়াপুর থেকে নবদ্বীপ আসবে। চলে এসেছি নবদ্বীপ ঘাট। আমরা এখান থেকে নৌকো পার হয়ে মায়াপুর যাব, মানে ওপার আমাদেরকে যেতে হবে। চলো ঘাটের দিকে। বেশ ভিড় কিন্তু আছে ঘাটে। টিকিট কেটে আসছে। এখন নামছি আমরা নৌকার দিকে। মায়াপুর কোনটা যাবে? মায়াপুর পার হয়ে গেলাম ঘাট। ঘাট পার হয়ে এখন উপর দিকে উঠছি। প্রচুর লোক পার হয় ঘাট দিয়ে। উঠে গেছি নবদ্বীপ ধাম। এখানে ইস্কন, মায়াপুর মন্দির সব আছে। ডান দিকে যত দেখতে পাচ্ছ এগুলো সব ইস্কন। সামনে দেখা যাচ্ছে নতুন যে ইস্কন মন্দিরটি তৈরি হয়েছে সেটি। ইস্কন পার করবো, পার করে দাঁড়াবো, একটু চা টা খাবো, দিয়ে বেরিয়ে যাবো বল্লাল ছেড়ে দিন। পশ্চিমে সূর্যের আলো করে ইস্কন মন্দিরটি একদম চকচক চকচক করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার দেখো।
এইদিকে ইসকন টেম্পেলটা এত সুন্দর লাগছে দেখতে, গ্রিনের উপর থেকে গোল্ডেন টাচ, একদম অপরূপ লাগছে, কিছু বলার নেই। টুকটুক দেবী সাম্রাজ্য এখানে যেদিকে সেদিকে ভরে দিচ্ছে। ইসকনের সামনে দাঁড়িয়েছি, ইসকনের সামনে দাঁড়িয়ে একটু চা বিরতি চলছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি। যদি লাল চা খাওয়ার ইচ্ছে ছিল, লাল চা এখানে পাওয়া যায় না, তাই দুধ চা খাচ্ছি। আর দেখতে পাচ্ছ এদিকে পেছনে ইসকন দেখা যাচ্ছে, আর ইসকনের সামনে দাঁড়িয়ে এক কাপ দুধ চা আর একটা বিস্কুট খেলাম। এবার বেরিয়ে যাবো বল্লাল হোসেনের ডিবি। বলছি বল্লাল ডিবি কত দূর এখান থেকে? সোজা সোজা গিয়ে একদম হায়দ্রাবাদ যাচ্ছি তো, একদম একদম সোজা, জিজ্ঞেস করে নিলাম কারণ রাস্তাটা একদম জানা নেই, তো বললো এখান থেকে 3 কিলোমিটার একদম সোজা। তো আমরা চাটা খাই, যে বেরিয়ে যাই সোজা। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা টা খেলাম, চা টা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি দিদির দিকে। চাটা বেশ ভালোই ছিল, চা একটা বিস্কুট এখন সোজা দিদির দিকে। তো রাস্তা সোজা বলছে বল্লাল হোসেনের দিদি, এখান থেকে 2.5 কিলোমিটার যেতে হবে সোজা। এখানে এসে 2.5 কিলোমিটার এসে একটা রাস্তা ডান দিক চলে যাচ্ছে, একটা সোজা বেরিয়ে যাচ্ছে, তোমরা সোজাই বেরিয়ে যাবে। বল্লাল ডিবি কোন দিকে যায়? আচ্ছা, হ্যাঁ একটু ভুল হলো, আর একটু আগে এসেছিলাম। ওই টুকটুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এই রাস্তা দিয়ে সোজা এসেছিলাম, সোজা এসে লেফট সাইড নিয়ে নিতে হবে। ভেতরে ঢোকার রাস্তা এটাই নাকি? হ্যাঁ আগে চলো, চলে এসেছি বল্লাল সেনের ঢিবি। আচ্ছা, এখন ঢুকছি বল্লাল সেনের ঢিবি। এখানে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, আমরা এখন ঢিবির উপরের দিকে উঠছি। ঢিবিটি বেশ উঁচুতেই আছে। এখানে যে সমস্ত আর্কিটেকচার গুলো পড়ে আছে এগুলো পরে সংস্করণ করে বের করা হয়েছে, আর ম্যাক্সিমাম বিল্ডিং যেগুলো ছিল সেগুলো মাটির নিচেই চাপা আছে। এটা খুঁড়ে পরে বের করা হয়েছে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। এই দেখতে পাচ্ছ ওয়ালের ইটগুলো একদম ছোট ছোট, একদম ছোট সাইজের ইট, মানে পুরোনো যুগের যত সব ডিজাইনের ইট ছিল সেই সমস্ত ইটগুলো এখানে আছে। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বেশ বড় এরিয়া নিয়ে তৈরি এই জায়গাটা, বেশ বড়। আমরা আস্তে আস্তে একদম ব্যাক সাইড চলে আসলাম, পুরো ব্যাক সাইড। এই জায়গাটা দেখলে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা খুঁড়ে এতটা বের করা হয়েছে, কারণ ম্যাক্সিমামটা এর মাটির নিচে আছে যেটুকু জানা গেছে। আহ, বাকিটা এইটুকু বের হয়ে উপর দিকেই আছে। চলো উপর থেকে দেখি যে কেমনটা লাগে। এখনো ভারতে বহুত পুরনো নিদর্শন দেখা যায়, তো যার মধ্যে এই একটি বল্লাল সেনের ঢিবি। তো একবার তোমরা দেখতে পাচ্ছ যে পুরোনো দিনের কত সুন্দর আর্কিটেকচার আর কত সুন্দর ডিজাইন তো তখনকার মিস্ত্রিরা তৈরি করতেন। তো সেটা দেখলে কিন্তু, এগুলো দেখলেই বোঝা যায় যে তাদের হাতের যে কলা কত সুন্দর ছিল। তা তারা কত নিপুণভাবে কাজ করতো বা করতেন। তো আর একবার একটু দেখিয়ে দিই এখান থেকে যে কত সুন্দর প্ল্যানিং এদের, মানে আগেকার প্ল্যানিং এখনকার প্ল্যানিং এর থেকে অনেক উন্নত ছিল।
সেটা এই সমস্ত আর্কিটেকচারগুলো দেখলেই বোঝা যায়। তো চলো, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল বল্লাল ঢিবি। এবার এখান থেকে বেরিয়ে যাব। গুড ইভিনিং। আমরা ঘুরে ফিরে চলে এসেছি, এখন বাড়িতে আছি। তো বেশ কয়েকটি জায়গা ঘুরলাম, তোমরা দেখলে। আজকে ব্লগ এখানে শেষ করছি, বেশি কথা আর বাড়াবো না, কারণ নিজের পার্সোনাল কাজ আছে, কাজগুলো একটু সেরে নিই। কালকে কি হয়, বাড়ি যাওয়া হয় না অন্য কোথাও যাওয়া হয় সেটা একবার দেখবো, তারপরে ডিসিশন হবে কালকে, আগামীকাল। তো চলো এখনকার মতো বাই, সঙ্গে থেকো, পাশে থেকো।